শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আজকে জানুয়ারি মাসের 8 তারিখ। 7 তারিখটা মিস হয়ে গেছে। আমি আমার এন্ড মার্কে চলে আসছি। আপনারা আমার চারপাশের পরিবেশ দেখে বুঝে গেছেন। বাসা থেকে হেঁটে আসলে 30 মিনিটের পথ, জোরে হাঁটলে 25 মিনিটের পথ, আরো জোরে হাঁটলে 20 মিনিটের পথ। তো খুব বেশি জোরে হাঁটলে 20-20-40 মিনিট একজন মানুষের জন্য প্রতিদিন হাঁটা এনাফ। প্রতিদিন 40 মিনিট হাঁটার রেজাল্ট যদি আপনি পেতে চান, তাহলে বেশি দিন না, মাত্র 3 দিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 40 মিনিট জোরে হেঁটে দেখেন আপনি কি কি রেজাল্ট পান। আমি আমাকে দিয়ে উদাহরণ দেই। বিগত কয়েক মাস আমি কন্টেন্ট ক্রিয়েট করছি। শুটিং আমার খুব কম হচ্ছে, যার কারণে ঘর থেকে বের হওয়া হয় না। ডেস্ক ওয়ার্ক হয়ে গেছে, ডেস্ক জব হয়ে গেছে, ল্যাপটপে বসে বসে কাজ করি। এতে করে শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল। মেজর যে প্রবলেমটা হয়েছিল ভাই, সেটা হচ্ছে রাতের বেলা কমসে কম 4 বার আমার ঘুম থেকে উঠতে হইতো বাথরুমে যাওয়ার জন্য, মাইনাস করার জন্য। কমসে কম 4 বার উঠতে হইতো। আলহামদুলিল্লাহ, এখন একবারও উঠি না। মাত্র 7 দিন হাঁটছি, মাত্র 7 দিন হাঁটছি, আলহামদুলিল্লাহ এখন একবারও উঠি না। সো এই সমস্ত প্রবলেম যাদের আছে, এটা হচ্ছে ডায়াবেটিসের একেবারে লাস্ট স্টেজ। আমি যদি আরো 6 মাস এভাবে কন্টিনিউ করতাম, তাহলে আমাকে ডায়াবেটিস ধরে ফেলতো। আলহামদুলিল্লাহ, আমি ঠিক সময়ে আবার হাঁটাহাঁটি শুরু করেছি। ডায়াবেটিসের আরো একটা রিজন হচ্ছে ওবেসিটি। যাদের ওজন বেশি, তাদের ডায়াবেটিসের ঝুঁকি সবচাইতে বেশি। ওজন বেশি থাকলে পরিশ্রম করতে কষ্ট হয়, হাঁপায়ে যায়, অল্পতেই হাঁপায়ে যায়, একটু হাঁটলেই হাঁপায়ে যায়, একটু কাজ করলেই হাঁপায়ে যায়। তো 7 দিন হাঁটার পরে আমি যেটা দেখলাম, আমার ওই হাঁপায়ে যাওয়ার বিষয়টা শেষ। আমার এনার্জি বেড়ে গেছে, যে কোনো কাজ করতে আমার ভালো লাগতেছে। আছে না যে আমি বাসা থেকে নিচে দোকানে গেলাম আর আসলাম, হাঁপায়ে গেলাম। বা আমার আমার বাসায় অনেকগুলো পেটস আছে, অনেকে জানেন, কবুতর, কোকাটেল, লাভবার্ড, বাজরিকা। এদেরকে খাওয়াইতে গেলে আমি দীর্ঘক্ষণ বসে থাকতে পারতাম না বা দাঁড়ায় থাকতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ সবকিছু ওভারকাম হয়ে গেছে। এরকম ছোট ছোট অনেক কিছু ওভারকাম হয়েছে, যেগুলো আসলে ছোট ছোট তো অনেকগুলা, এগুলো হিসাব করে বলা যাবে না। আগে ঘুমের পোষাইতো না, আর এখন অল্প একটু ঘুমাইলে কাজ হয়ে যায়। লাইক রাত্রেবেলা যদি 10টা বা 11টার সময় শুয়ে পড়ি, তাহলে এমনিতেই 5টার সময় ঘুম ভেঙে যায়, এমনিতে অটোমেটিক 5টায় ঘুম ভেঙে যায়। এবং আলহামদুলিল্লাহ কাজের ইয়েটা বেড়েছে, সময়টা বেশি পেয়েছি। মনে হতো যে দিন এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আর একটু যদি দিন বড় হইতো। আসলে দিনটা বড়ই, কিন্তু আমরা দিনটারে ছোট করে রাখি। আমরা রাত লেট নাইটে ঘুমাই, দিনের বেলা 10টা 11টা 12টার সময় ঘুম থেকে উঠি, যার কারণে দিনের অর্ধেকটা সময়ই সকালবেলা চলে যায়। রাতটা হয়েছে, রাতটা দেয়াই হয়েছে আমাদের বিশ্রামের জন্য। সো আপনারা যারা রাতে বিশ্রাম করেন না, তারা লং এন্ডে বয়স যখন 40-45 হয়ে যাবে, তারপরে বুঝবেন যে রাতে বিশ্রাম না করলে কতটা ক্ষতি হয়ে গেল। তো অবশ্যই অবশ্যই এনার্জি থাকলে, শরীরে ইয়াং অবস্থায় আপনাদের কাছে মনে হবে আরে রাত জাগা কোনো ব্যাপারই না। এই জিনিসটা আসলে খুবই খুবই মারাত্মক একটা ভুল হয় আমাদের। রাত জাগা একেবারেই উচিত না। আমি আজকে প্রথম কয়েকটা শকুন দেখলাম আমার আশেপাশে। আহ, 2টা শকুন বসে আছে, এই প্রথম দেখলাম। কারণ তার মানে হচ্ছে কি, নদীতে কেউ কোনো একটা জায়গায় কেউ মরা জীবজন্তু ফেলে গেছে বা ভেসে আসছে, এরকম কিছু একটা হইতে পারে, এর কারণে শকুন আসছে। কাক, চিল, শকুন, যে কয়টা পশু পাখি আছে প্রকৃতিতে, সবাই কিন্তু তার তার জায়গা থেকে তাদের নিজেদের দায়িত্বটা পালন করে পরিবেশকে রক্ষা করার জন্য। আর আমরা
তাদেরকে হত্যা করে আমরা তাদের কাজে বাধা দিই। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রচুর অতিথি পাখি এসেছে। ইনশাল্লাহ দেখতে যাব, কন্টেন্টটা পাবেন আমার চ্যানেলে বা পেজে। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেসব অতিথি পাখি আসে এগুলো কিন্তু গোপনে গোপনে অনেকে চুরি করে, মানে ফাঁদ পেতে ধরে, সেগুলো আবার ওই যে প্রধান সড়কেই বিক্রি করে। এরকম অতিথি পাখি, বক, তারপরে আরো অনেক যেসব পানকৌড়ি, এই সমস্ত পাখিগুলা ধরে কিছু অসাধু ব্যবসায়ী রাস্তায় বিক্রি করে, এবং আমাদের মতো কিছু শৌখিন মানুষ যারা এসব খাওয়ার জন্য তাদের কাছ থেকে চড়া দাম দিয়ে কিনি। এবং এরকম অনেক রেস্টুরেন্টও গজায় উঠছে বিভিন্ন জায়গায় যে পাখির মাংস পাওয়া যায়। ভাই পাখির মাংস, হ্যাঁ, চাষ করা পাখির মাংস খাচ্ছেন, সেটা ডিফারেন্ট জিনিস। যেমন কোয়েল পাখি চাষ করা হয় বাসায় বাড়িতে, কোয়েল পাখির মাংস খাচ্ছেন, ইটস ওকে। কবুতরের মাংস খাচ্ছেন, ওকে। কিন্তু বক তো চাষ করা হয় না। বকের মাংস আপনি খাবেন, তার মানে আপনি পরিবেশের ক্ষতি করলেন। আপনি পানকড়ির মাংস খাবেন, পরিবেশের ক্ষতি করলেন। আপনি অতিথি পাখির মাংস খাবেন, পরিবেশের ক্ষতি করলেন। একটা গেস্ট আসছে বাইরের দেশ থেকে আমাদের দেশে, সেই গেস্টকে আপনি ধরে হত্যা করে জবাই করে খাই ফেলতেছেন। যাই হোক, আমরা আসলে এইভাবে ভাবি না, ভাবতে হয়, ভাবা উচিত। পরিবেশের যে অবস্থা এই মুহূর্তে, আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে যে পরিবেশ উপহার দিয়ে গেছে, সেই জন্য তাদেরকে মন থেকে গালি দিতে মন চায়, যে কি হাল করে গেছে। এই যে নদীর দিকে তাকানো যায় না, আমার পেছনে যে নদীটা আছে, এবং আমার নদীর দুই পাশে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। এতগুলা ফ্যাক্টরি আমি পার করে আসলাম, কোনো ফ্যাক্টরিতে আমি ইটিপি দেখলাম না। পরিশোধনাগার, যে বর্জ্যটা পরিশোধন করে পানিটা ফেলে দিবে আর বর্জ্যটা রেখে দিবে, এই পরিশোধনাগারটা কোনো ফ্যাক্টরিতে দেখলাম না, একটা ফ্যাক্টরি ছাড়া। এই যে আমার হাতের পাশে একটা ইটিপি যেখানে আছে, আর প্রত্যেকটা ফ্যাক্টরিতে একটাতেও ইটিপি দেখলাম না। এবং এই ব্যাপারে সরকারের উদাসীনতা বা দেখাও না দেখার ভান, বা টাকা খেয়ে মুখ বন্ধ করে রাখা, বা পরিবেশ নিয়ে যারা আন্দোলন করে তারাও কিন্তু আমার মনে হয় অনেক অসাধু পরিবেশ আন্দোলনকারী আছেন। পরিবেশ আন্দোলনের নাম করে এদের কাছ থেকে টাকা খেয়ে চুপ করে আছে, নাহলে এই সমস্ত ফ্যাক্টরি তাদের চোখে পড়ে না কেন? যাই হোক, অনেক বিপ্লবী হয়ে উঠছি আজকে সকাল সকাল, অনেক বিপ্লবী ভাষণ দিলাম আপনাদেরকে। কন্টেন্টটা বড় করতে চাই না। আশা করছি আপনারা সকালবেলা অ্যাটলিস্ট ঘুমান, আপনারা প্রয়োজনে 22 ঘন্টা ঘুমান, কিন্তু সকালবেলা 2 ঘন্টা উঠেন। উঠা আপনাদের কাছে আশেপাশে যদি নদীর পার না থাকে সমস্যা নাই, আপনাদের বাড়ির ছাদে যান, আপনাদের বাড়ির সামনের রাস্তায় যান। সকালবেলা রাস্তাটা ফাঁকা থাকে, বাড়ির সামনের রাস্তায় হাঁটেন। যদি তাও সম্ভব না হয়, বাড়ির নিচে গ্যারেজ আছে, গ্যারেজে হাঁটেন। যদি তাও সম্ভব না হয়, তাহলে ওই বাড়ির সিঁড়ি বেয়ে একবার নিচ থেকে উপরে যাবেন, আবার উপর থেকে নিচে নামবেন। এভাবে 4 তলা হইলে 10 বার করেন, 8 তলা হইলে 2 বার করেন। এনাফ। একটু সকালবেলা বারান্দায় দাঁড়াবেন, জানালা খুলে বাতাসটা নিবেন। সকালের বাতাসটা স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন, কারণ সকালের বাতাসটা একেবারে, মানে এখন তো পরিবেশ সারাদিন আমাদের দেশের যে অবস্থা, তাতে পরিবেশের কথা বলে লাভ নাই। তারপরেও সকালের বাতাসটা না অনেক অনেক পিওর থাকে, পিওর অক্সিজেনের অভাবে মানুষের যে কত মানুষ যে পৃথিবীতে মারা যাচ্ছে পিওর অক্সিজেনের অভাবে, সেটার একটা হিসাব যদি বের করা যায় তাহলে কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাব। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আপনারা ভালো থাকবেন। ওই যে নুরুল আলম ভাই চলে আসছে আমার, উনি এই পর্যন্ত চলে আসছে, যে আমার জন্য কুমড়া ফুল নিয়ে আসছে। দেখেন, আমি ওনার কাছে কুমড়া ফুল চাইছি, কুমড়া ফুল নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লোক কি নুরুল ভাই, এই যে এত দূর হাইটে কুমড়া ফুল নিয়ে আসছেন? ভালোবাসার খাতিরে লয়েছি। যাওয়ার সময় তো নিয়ে যেতে পারতাম। না না, ভালোবাসার খাতিরে আমি লয়েছি। আচ্ছা, তো যাই হোক, নুরুল ভাই এই এলাকার বাসিন্দা, তার কিন্তু জমিদার মানুষ, এখানে অনেক ল্যান্ড আছে তার, আর নিজের জমি নিজে চাষ করে, এবং তার জমি থেকে এই যে আমার কুমড়ো ফুল দিল, এটা বড়া করে খাবো। এবং আমার কুমড়া ফুলের বড়া খাইতে খুব ভালো লাগে। আপনারা যদি কেউ কুমড়া ফুল বা ফ্রেশ শাকসবজি চান, তাহলে নুরুল আলম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং নুরুল আলম ভাই আরো একটা কাজ করে, এই এলাকায় অনেক জায়গা জমি আছে কম দামে, এই সব জায়গা জমির খোঁজ আছে তার কাছে। কেউ যদি জমি কিনতে চান কম দামে রাস্তার পাশে,
গাড়ি ঢুকবে, ট্রাক ঢুকবে, এরকম জমি কিনতে চান তাইলেও নুর আলম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। নুর আলম ভাইয়ের ফোন নাম্বারটা নুর আলম ভাই বলে দেন একটু। আমার কোনো মুখস্থ নাই। মুখস্থ নাই? আচ্ছা যাই হোক, তোমার ফোন নাম্বার মুখস্থ নাই, আমি ডেসক্রিপশনে ওনার ফোন নাম্বারটা দিয়ে রাখবো। তো আজকের কন্টেন্ট বড় করছি না, কুমড়া ফুল নিয়ে বাসায় যেতে হবে, বড় করতে হবে। খোদা হাফেজ।